প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজ আমি আপনাদের মাঝে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা কৃষিতে নতুন দিগন্ত সৃষ্টি করে দিবে। সেই সম্বন্ধে আমি কথা বলতে গিয়ে প্রথমে একটি কথা মনে পড়ে গেল। আমাদের দেশের ৭০ দশকের একজন জনপ্রিয় সুরকার একটি গান লিখেছিলেন এবং তিনি সুর করেছিলেন যে, "সোনা, সোনা, সোনা লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি।" আসলেই যে তিনি যে কথা বলছিলেন, সোনার চেয়ে অধিক খাঁটি আমাদের দেশের মাটি। কিন্তু এই মাটি এখন আর সোনা না হয়ে এখন কিন্তু তামা এবং পাথরে পরিণত হয়ে যাচ্ছে। যার প্রমাণ পাওয়া যাচ্ছে হলো বর্তমান যে ফসলের অবস্থা। আগে কিন্তু বিশেষ করে ২০০০ সালের আগ পর্যন্ত জমিতে এত পরিমাণে সার ব্যবহার হতো না, যতদিন না এই ভুট্টা চাষাবাদ আমাদের দেশে বেশি বিস্তার লাভ করছে। যখন থেকে ভুট্টা চাষাবাদ বিস্তার লাভ করছে, সেই থেকে আমাদের একটি মগজ ধুলাই তৈরি হয়েছে। তা হলো কি? ভুট্টা নাকি অধিক খাদক একটি ফসল। একে যত খাওয়াবেন তত নাকি বেশি ফলন দেয়। এইজন্য কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে সার প্রয়োগ করতে জমিগুলোকে একবারে নষ্ট করে ফেলছি। আমাকে কিন্তু অনেক জায়গায় থেকে মেসেজ করছে যে, "ভাই আমার জমিতে পাথর দেখা দিয়েছে।" কিন্তু আসলে কিন্তু জমিতে পাথর যে জন্ম হয়েছে তা নয়। আমরা যে পরিমাণ সারগুলো দিতেছি, এই সার থেকেই কিন্তু পাথর তৈরি হয়ে গেছে। সারগুলো মাটির সাথে না মিশে গিয়ে পাথর তৈরি হয়ে যায়। সোনার মতো মাটিকে কিন্তু আমরা অধিক পরিমাণ সার এবং কেমিক্যাল ব্যবহার করতে মাটির উর্বরতা শক্তিগুলোকে নষ্ট করে ফেলছি। আর সেই সাথে প্রতিটি জমিতে দেখবেন যে অসংখ্য বোতল এবং প্লাস্টিকের ছড়াছড়ি, এভাবে কিন্তু মাটিগুলো নষ্ট হয়ে গেছে। এই মাটিগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু সে আগের মতো আর ফলন দিতে না পেরে মাটি হারিয়ে ফেলতেছে তার সোনার মানুষগুলো। অর্থাৎ যে আমাদের দেশে যে সোনার কৃষকরা, এই কৃষকরা কিন্তু এখন কৃষিকাজ থেকে হাত গুটিয়ে নিচ্ছে। সেই সাথে কৃষি কিন্তু বিনিয়োগ হারিয়ে ফেলছে। আর সেই সাথে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে আসছি যে, এখন কিন্তু অল্প পরিশ্রমে এবং খুব অল্প সময়ে আমরা অনেক ভালো মানের ফসল ফলাইতে পারি, যার খরচ একদমই কম। এই ধরনের ফসলগুলো সম্বন্ধে আমি কথা বলতে আসছি। এখন চৈত্র মাস চলছে। এই চৈত্র মাসেই কিন্তু দেশের মেক্সিমাম অঞ্চলে যেখানে বেগুন হয় কিংবা মরিচ হয়, এই জমিগুলোর কিন্তু মরিচ, বেগুন গাছগুলো উঠাই ফেলা হচ্ছে। আবার অনেক অঞ্চলে দেখবেন যে এই যে ভুট্টা গাছগুলো রয়েছে, এই ভুট্টা গাছগুলো কিন্তু পশু খাদ্য হিসেবে কিন্তু গাছগুলোকে কেটে ফেলে জমিগুলোকে খালি করা হয়। খালি করার ফলে কি এই জমিগুলো কিন্তু কি করে? কোথাও ধান লাগায়, কিন্তু কোথাও অন্যান্য ধরনের কিছু সবজি করে। যেমন আমি যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই মাটিতে কিন্তু পাট শাকের বীজ বুনছে, যে পাট শাকের আট শাক বিক্রি করার লক্ষ্যে। কিন্তু আসলে এগুলো কিন্তু সমস্ত সেকেল পদ্ধতিতে চাষাবাদ। আমি আপনাদের সাথে কথা বলতেছি যে, নতুন পদ্ধতিতে আপনি অল্প সময়ে কিভাবে খুব কম সার ব্যবহার করে, কম কেমিক্যাল ব্যবহার করে মাটি থেকে আপনি খুব ভালো ফলন ফলাইতে পারেন। আমি ১ম এই কথা বলব যে, যে কৃষকরা এই ভুট্টা গাছগুলো কেটে ফেলছেন কিংবা এই বেগুন গাছ উঠাই ফেলছেন, মরিচ গাছ উঠাই ফেলছেন, তারা কি করবেন? ওখানে ধান রোপণ করবেন। এটা কিন্তু অনেক পুরনো পদ্ধতিতে। কারণ এখানে কিন্তু অনেক বেশি পরিশ্রমের কাজ। কি কারণ পরিশ্রমের কাজ? এই ধানগুলো যখন পরিপক্ক হওয়ার সময় আসে কিংবা ধান যখন ফসল সংগ্রহ করার সময় আসে, ওই সময় কিন্তু দেশে ভরপুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আপনি এই ধানগুলো সঠিকভাবে মাড়াই করতে পারেন না। কখনো ধান এমনিতেই নষ্ট হয়ে যায়, কখনো খড়গুলো তো পাওয়াই যায় না, এরকম হয়। আবার কখনো দেখবেন যে অতিরিক্ত পোকার আক্রমণ তৈরি হয়ে যায়, যে ধানগুলো স্প্রে করতে হয় সপ্তাহে ২ বার করে। এরকমও স্প্রে করতে হয়। তাই এই সময়ে যে ফসলটা আমরা ফলাইতে চাই, এই ফসলে কিন্তু অনেক বেশি পরিমাণে খরচ, আর সেই সাথে পরিশ্রম অনেক বেশি। এর থেকে যদি আপনি কম পরিশ্রমের কম সময়ের ফসল পান, তাহলে কি অবশ্যই আপনি চেষ্টা করবেন সেই ফসলটা ফলানোর জন্য। আমি ১ম এ কথা বলব যে, এই যে জমিগুলো খালি করা হচ্ছে, সেই জমিগুলোতে আপনি মরিচ করতে পারেন। এই সময়ে মরিচ কেন করতে পারেন? আমি যেটা বলতেছি তা হলো, এই সময় কিন্তু এই মরিচগুলো আস্তে তখন দেশে বন্যা এসে যায় বা অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। এতে কিন্তু দেশে মরিচের কাঁচা মরিচের ব্যাপক একটি সংকট দেখা দেয়। এই সময় কিন্তু আমাদের দেশের কাঁচা মরিচের চাহিদা মেটাতে গিয়ে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে, কখনো চায়না থেকে, কখনো পাকিস্তান থেকে মরিচ সংগ্রহ করে থাকি, কাঁচা মরিচ। আর আপনি যদি এই দেশেই যদি এই মরিচ ফলাইতে পারেন, তাহলে কিন্তু দেশের চাহিদা মেটাতে সক্ষম হবেন এবং সেই সাথে আপনি বাড়তি উপার্জন করতে পারেন অল্প সময়ের মধ্যে। আবার করতে পারেন, বেগুন করতে পারেন। তবে বেগুন করার ক্ষেত্রে কিছু সমস্যা, তা হলো যে অঞ্চলগুলোতে অহরহ বেগুন চাষ হয়, সেই অঞ্চলগুলোতে কিন্তু বেগুন করবেন না। কি কারণ? সেই অঞ্চলে কিন্তু বেগুনের পোকার পরিমাণ অনেক বেড়ে যায়। আর এই অঞ্চলগুলো থেকে আপনি যে অঞ্চলগুলোতে বেগুন চাষ হয় না, সেখানে বন্যার পানির আক্রমণ নাই, এই ধরনের অঞ্চলে কিন্তু আপনি বেগুন করতে পারেন। তৃতীয়ত, আপনি আরেকটি ফসল খুবই লাভজনক হবে, তা হলো আপনি যদি এই মৌসুমের জন্য যদি টমেটো করতে পারেন। বর্ষায় কিন্তু টমেটোর চাহিদা বেশি হয়।
আর বর্ষার সময় কিন্তু দেশে কোনো টমেটো থাকে না। সেই সময় যদি আপনি টমেটো হারভেস্ট করতে পারেন, এতে কিন্তু অনেক বেশি পরিমাণ লাভজনক ফসল হবে এবং সেই সাথে আপনি অনেক ভালো একটি বেনিফিট করতে পারেন। এরপর আপনি অবশ্যই তরমুজ করতে পারেন। তরমুজ কিন্তু আমাদের দেশে বর্তমান সারা বছরেই চাষ করা যায়। বিভিন্ন জাতের তরমুজ রয়েছে। এই সময়ে যদি তরমুজ আপনি করতে পারেন, এই তরমুজ কিন্তু আপনি বর্ষাকালে ব্যাপক একটি চাহিদা সম্পন্ন একটি ফসল তৈরি হবে এবং আপনার খুব ভালো একটি বেনিফিট আসবে। আমার কথাগুলো শুনে হয়তো আপনি হাসতেছেন আর বলবেন যে, "আমি এগুলো জানি, এসব আমরা করি।" আপনি আরেকটি ফসলের তথ্য হয়তোবা জানেন না। এই সময় আপনি আরেকটি ফসল করতে পারেন, তা হলো পুঁইশাক। আপনি হয়তোবা এই কথা শুনে আরো বেশি করে হাসবেন যে, পুঁইশাক আমরা জানি পুঁইশাক কিভাবে চাষ করতে হয়। আমি আপনাকে শাক বিক্রি করতে বলব না। আমি আপনাকে বলব পুঁইশাক বিক্রি করতে গেলে ৪০ থেকে ৪৫ দিনে কিন্তু শাক হারভেস্ট করা যায়। আপনি এখানে শাক হারভেস্ট না করে পুঁইশাকের বীজ করবেন, যেটা আপনাকে ৯০ থেকে ১২০ দিনের মধ্যে আপনি বীজ হারভেস্ট করতে পারবেন। আপনি পুঁইশাক হারভেস্ট না করে ডাইরেক্ট বীজ, যে আনমেচুরড বীজ বাজারে কিন্তু অনেক বেশি চাহিদা। আর যদি মেচুরড পাকা বীজ যদি আপনি সংগ্রহ করতে পারেন, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে একটা ডিমান্ড। কারণ পুঁইশাকের বীজ কিন্তু আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি। দেশের বাইরে থেকে আনা এবং দেশীয় বীজ কিন্তু একই মানের। তাই আপনি যে দেশে যদি বীজ ফলাইতে পারেন, এটা যে কিন্তু আপনার জন্য অনেক বেশি একটা ডিমান্ডফুল একটি ফসলে পরিণত হবে। সর্বোপরি আমি আপনাকে আরেকটি ফসলের কথা বলব। এই ফসল যেগুলোর কথা বললাম, এগুলো অনেক জায়গায় চাষ হয়ে আসছে। অনেকেই আপনারা দেখছেন। কিন্তু আমি আপনাকে নতুন একটি ফসলের ধারণা দেব, যে ফসলটি আপনি ৫০ থেকে ৬৫ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন এবং বাংলাদেশ থেকে এর বহির্বিশ্বে এর কিন্তু ডিমান্ড অনেক বেশি। আমাদের দেশ থেকে কিন্তু এই ফসলটি এখন দেশের বাইরে চলে যাচ্ছে। তা হলো বেবি কর্ন অথবা সুইট কর্ন নামেও কোথাও চেনে। এই বেবি কর্ন এবং সুইট কর্ন আপনি চাইলে কিন্তু খুব অল্প সময়ে এই জমিগুলোতে আপনি চাষ করতে পারেন, যা দেশের জন্য খুবই লাভজনক। সেই সাথে আপনি আপনার দেশের চাহিদা মিটিয়েও আপনি আপনার দেশের বাহিরেও এই ফসল পাঠাইতে পারতেছেন। এটা বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান চায়না, মালয়েশিয়া এরকম দেশে কিন্তু অনেক বেশি পরিমাণে যাচ্ছে। তো এই ফসলটি আপনি ফলাইতে পারেন। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, এই মিনি কর্ন কি বা এই সুইট কর্ন কি? সুইট কর্ন, মিনি কর্ন বা কোথাও বলে বেবি কর্ন, এই ফসলগুলো আমি আপনার সাথে এর পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে কথা বলবো। সুইট কর্ন কি? এ বিষয়ে যদি একবারে যদি একটি ভিডিওতে যদি কথা বলি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, যা আপনার কাছে খুবই খারাপ লাগবে। আমি যে ভিডিওতে কথা বলতেছি, হয়তো আপনি এই ভিডিওগুলো স্কিপ করে কথা শুনতেছেন। যখন আমি বেশি লম্বা ভিডিও দিব, তখন আপনার কাছে বেশি খারাপ লাগবে। তাই আর বেশি কথা না বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।